বহু যুগ আগের কথা, যখন পাহাড়ের চূড়া আর নদীর তীর ঘেঁষে দাঁড়িয়েছিল এক অপূর্ব রাজ্য, যার নাম মানুষের মুখে মুখে ফিরত আল হিকমা, অর্থাৎ প্রজ্ঞার রাজ্য। এই আল হিকমা রাজ্য কেবল তার অসাধারণ স্থাপত্য, ঐশ্বর্যের ঝলক এবং ন্যায়পরায়ণ খলিফা ইব্রাহিম আল আমিনের জন্যই বিখ্যাত ছিল না, বরং তার হৃদয়ের গভীরতার জন্য পরিচিত ছিল। খলিফা ছিলেন অত্যন্ত পবিত্র হৃদয়ের অধিকারী, নরম স্বভাবের এবং নিজের প্রজাকে তিনি অপার ভালোবাসা দিতেন। তার প্রাসাদে সব সময় চাঁদের আলোর মতো এক স্নিগ্ধ উজ্জ্বল্য ছড়িয়ে থাকত। আর প্রতিদিন সকালে যখন পূব আকাশে সূর্য উঠত, তখন পুরো প্রাসাদ সোনার মতো ঝলমাল করে উঠত। কিন্তু এই রাজ্যের আসল গৌরব ছিল খলিফা ইব্রাহিমের ৭ কন্যা, ৭ রাজকুমারী। প্রজারা এই রাজকুমারীদেরকে আল হিকমার ৭ কিরণ বলে ডাকত, কারণ তারা প্রত্যেকেই ছিলেন স্বমহিমায় উজ্জ্বল এক একটি অমূল্য রতন। রাজকুমারী আমিরা ছিলেন সবার বড়, জ্ঞানী এবং বিবেচক। তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খলিফাকে সাহায্য করতেন এবং প্রতিটি বিষয়ে ন্যায় প্রতিষ্ঠা করতেন। রাজকুমারী সালিহা ছিলেন সঙ্গীতের একজন বিশেষজ্ঞ। যখন তিনি সুর তুলতেন, তখন বনের পাখিরাও নীরব হয়ে যেত, যেন সমস্ত প্রকৃতি তার গানে নিমগ্ন হতো। রাজকুমারী নাইলা নাচে ছিলেন অতুলনীয়। তার পায়ের ছন্দ চাঁদের আলোর মতোই নরম ছিল, আর যখন তিনি নাচতেন তখন পুরো প্রাসাদ আনন্দে মেতে উঠত। রাজকুমারী ফাহমিদা ছিলেন চিত্রকলায় এক একনিষ্ঠ অনুরাগী। তিনি তার রঙের জাদুতে যেন পৃথিবী বদলে দিতেন। তার আঁকা ছবিগুলো কেবল ক্যানভাসে নয়, বরং মানুষের হৃদয়ে ফুটে উঠত। রাজকুমারী তাহেরা ছিলেন রান্নাবান্নায় পারদর্শী। তার বানানো খাবারের সুবাস পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়ত, আর প্রতিটি স্বাদ যেন এক একটি গল্পের মতো কথা বলত। রাজকুমারী লীনা বাগান করা এবং প্রকৃতির প্রতি প্রেম রাখতেন। তিনি গাছপালার সঙ্গে কথা বলতেন, আর ফুলেরা তার স্পর্শ পেলেই হাসি মুখে ফুটত। আর সবচেয়ে ছোট রাজকুমারী সামিরা ছিলেন সবার চোখের মণি, কিন্তু তার হৃদয়ে একটি নীরব বিষণ্ণতা সব সময় থাকত, কারণ তার কাছে না ছিল কোনো বিশেষ দক্ষতা, না কোনো চমৎকার গুণ। যে কাজই তিনি করতে যেতেন সেটাই খারাপ হয়ে যেত। কখনো মিষ্টিতে নুন দিয়ে দিতেন, কখনো গোলাপের বদলে ভুল করে কাঁটা তুলে আনতেন। তার বড় বোনেরা হাসত, প্রাসাদের চাকর তার মজা উড়াত, আর তিনি কেবল চুপচাপ হাসতেন, যেন নিজের এই দুর্বলতাকে লুকানোর চেষ্টা করতেন। একদিন খলিফা ইব্রাহিম তার কন্যাদের সাথে প্রাসাদের বাগানে বসেছিলেন। সেই সময় সূর্য ডুবছিল, আর মিষ্টি সুবাস বাতাসে ভেসে আসছিল, এবং চারিপাশে প্রজাপতিরা নাচছিল। খলিফা ইব্রাহিম অত্যন্ত ভালোবাসা নিয়ে বললেন, আমার প্রিয় কন্যারা, তোমরা প্রত্যেকেই আমার গৌরব, কিন্তু তোমরা সর্বদা মনে রাখবে, আসল সৌন্দর্য হৃদয় থাকে, দুঃখতায় নয়। সবাই মাথা ঝুঁকিয়ে হেসেছিল, কিন্তু কেবল রাজকুমারী সামিরাই দৃষ্টি সরিয়ে নিলেন, কারণ তিনি পরিষ্কার জানতেন তার কাছে না আছে কোনো দক্ষতা, না কোনো চমৎকার গুণ, কেবল একটি হৃদয় আছে যা পুরোপুরি সততার সাথে স্পন্দিত হয়। সন্ধ্যা নামার পর যখন প্রাসাদে প্রদীপ জ্বালানো হলো, তখন একটি দূত দ্রুত গতিতে দৌড়ে এসে খলিফার সামনে মাথা নত করে বলল, মাননীয় প্রতিবেশী আল নুরা রাজ্যের রাজার পক্ষ থেকে বার্তা এসেছে। তাদের পুত্র রাজকুমার ফারিস আল মনসুর আল হিকমা রাজ্যের দর্শনের জন্য আসছেন। এই খবর শুনে প্রাসাদে আনন্দের ঢেউ বয়ে গেল। রানী ফাতিমা বললেন, কে বলতে পারে, হয়তো সেই রাজকুমার আমাদের কোনো কন্যাকে পছন্দ করে নেবেন। এটা আমাদের জন্য কত বড় সম্মানের বিষয় হবে যদি তিনি কোনো রাজকুমারীকে নিজের স্ত্রী বানিয়ে নেন। ৭ রাজকুমারীর মুখে সাথে সাথে হাসি ফুটে উঠল, কিন্তু একটি মুখ নীরব ছিল। রাজকুমারী সামিরা ভাবলেন, রাজকুমারের যোগ্য আমি তো নই, আমি তো এই প্রাসাদেরই এক লজ্জার কারণ। সেই রাতে সব রাজকুমারী আয়নার সামনে নিজেদের সজ্জা করতে লাগল। কেউ গয়না বাঁধছিল, কেউ পোশাক, আর কেউ সুগন্ধি। রাজকুমারী সামিরা কেবল জানালার কাছে বসে চাঁদ দেখছিলেন। চাঁদের আলো তার চেহারায় পড়ল, আর তিনি অত্যন্ত মৃদু স্বরে বললেন, যদি আমিও কোনোদিন সবাইকে প্রমাণ করতে পারতাম যে আমার ভেতরেও কিছু দীপ্তি আছে। এই সময় বাতাসে হালকা একটি আলো কেঁপে উঠল, যেন ভাগ্য তার এই কথাটি শুনতে পেয়েছিল। আল হিকমা রাজ্যে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি খুব জোরসোরে চলছিল। প্রাসাদের দেওয়ালগুলিতে সোনালী রঙের রেশমি পর্দা ঝোলানো হলো, বাগানগুলিতে সুগন্ধি ফুলের নতুন বেড তৈরি করা হলো, আর সমগ্র প্রকৃতিতে সঙ্গীত, হাসি আর আলোর একটি জাদু ছড়িয়ে গেল। এই সমস্ত আয়োজনের একমাত্র কারণ ছিল রাজকুমার ফারিস আল মনসুরকে অভ্যর্থনা জানানো। রাজকুমার ফারিস ছিলেন আল নুরা রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। তার সৌন্দর্য সম্পর্কে বলা হতো যে স্বয়ং সূর্যও তাকে দেখলে লজ্জিত হতো। তিনি ছিলেন লম্বা উচ্চতার, উজ্জ্বল সোনালী চুলের অধিকারী, তার গভীর নীল চোখ, আর যখন তিনি হাসতেন তখন যেন চাঁদের আলো প্রবাহিত হতে শুরু করত। তবে শুধু সৌন্দর্যই নয়, ফারিস তার বুদ্ধি, কোমলতা এবং বিনয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি যুদ্ধ বিগ্রহের চেয়ে বই আর মানুষের হৃদয় জেতাতে নিঃশ্বাস করতেন। জনগণ তাকে হৃদয়ের রাজকুমার বলত। যখন তার রাজকীয় রথ প্রাসাদের দরজায় এসে থামল, তখন ফুলের বৃষ্টি শুরু হয়ে গেল। প্রাসাদের বারান্দা থেকে সব রাজকুমারীরা উকি দিচ্ছিল। প্রত্যেকের হৃদয় একই ইচ্ছা ছিল যে হয়তো আজ তাদের ভাগ্য তাদের আঁচল ছুঁয়ে যাবে। রাজকুমার ফারিস যখন ভেতরে প্রবেশ করলেন, তখন পুরো হল যেন নীরব হয়ে গেল। শুধু বাদ্যযন্ত্রের ধীর সুর আর প্রদীপের আলো কেবল বাকি রইল। খলিফা ইব্রাহিম এগিয়ে এসে বললেন, স্বাগতম রাজকুমার ফারিস আল মনসুর।
আপনার অভ্যর্থনার জন্য এই আল হিকমা ঝলমল করছে। রাজকুমার ফারিস বিনয়ের সাথে মাথা নত করলেন। মাননীয় খলিফা, আমি আপনার এই ভালোবাসা আর এই রাজ্যের আলো দেখে বুঝতে পারলাম যে এখানকার হৃদয়গুলো খুব সুন্দর। তার কথায় সবাই করতালি দিল। এরপর এক এক করে 7 রাজকুমারী সামনে এলেন। রাজকুমারী আমিরা সবার প্রথমে এসে বুদ্ধি ও প্রজ্ঞার কথা বললেন। তিনি রাজ্যের শাসন ব্যবস্থা এবং প্রজার সেবার বিষয়ে আলোচনা করলেন। রাজকুমার ফারিস হেসে বললেন, জ্ঞান অবশ্যই আলোর প্রথম সিঁড়ি। রাজকুমারী সালিহা তার বীণা বাজালেন। তার সুর বাতাসে ছড়িয়ে গেল। পাখিরাও থেমে গেল আর জলও থমকে গেল। রাজকুমার ফারিস নিস্তব্ধ শুনতে থাকলেন। রাজকুমারী নাইলা তার নাচের পরিবেশন করলেন। যখন তিনি ঘুরলেন তখন তার পোশাকের মুক্তগুলো আলোর মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। রাজকুমার ফারিস প্রশংসা করলেন, কিন্তু তার হৃদয় শান্তি অনুভব করলেন না। রাজকুমারী ফাহিমিদা রাজকুমার ফারিসের একটি প্রতিকৃতি পেশ করলেন। সবাই অবাক হয়ে গেল যে তিনি রাজকুমার ফারিসের চেহারা এই প্রথমবার দেখেই এত আসল একটি ছবি আঁকলেন। এরপর রাজকুমারী তাহেরা খাবার টেবিল সাজালেন। তার হাতে তৈরি মিষ্টি মিষ্টি খাবার এবং সুবাসে পুরো প্রাসাদ সুবাসিত হয়ে উঠল। রাজকুমার ফারিস সেই খাবারে স্বাদ নিলেন এবং প্রশংসা করলেন। রাজকুমারী লীনা ফুলের একটি মুকুট উপহার দিলেন। এই মুকুট ভালোবাসা এবং জীবনের সুবাস রাজকুমার। সবাই রাজকুমার ফারিসের মন জেতার জন্য পুরোপুরি চেষ্টা করলেন। প্রাসাদে কোলাহল, প্রশংসা এবং হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু একটি কোণ ছিল নীরব। সেই কোণে রাজকুমারী সামিরা দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন ছোট, সাধারণ এবং কিছুটা ভীত। তিনি কিছু গাননি, নাচেননি বা কোনো উপহারও দেননি। কেবল একটি নার্গিস ফুল তার হাতে ধরা ছিল, যা নিচু হয়ে শুকিয়ে গিয়েছিল। রানী ফাতিমা সঙ্গে সঙ্গে ফিসফিস করলেন, সামিরা, অন্তত একটু হাসো তো, এই সুযোগ বারবার আসে না। সামিরা আস্তে করে এগিয়ে গেলেন এবং রাজকুমারের সামনে সেই ফুলটি রেখে দিলেন। এটা আমি নিজে ফোটানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো সফল হতে পারিনি। এই দৃশ্য দেখে সবাই হেসে উঠল। প্রাসাদের মন্ত্রীদের, সেবকদের, এমনকি রাজকুমারীরাও হেসে একে অপরের দিকে তাকালো। কিন্তু রাজকুমার ফারিস কেবল এতটুকুই বললেন, ফুল যতই শুকিয়ে যাক, কিন্তু যে হাত ভালোবাসা দিয়ে তাকে ফোটালো সেই হাত কখনো শূন্য থাকে না। সামিরা অবাক হয়ে তার দিকে তাকালেন। এই রাজকুমারী ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার ভুলের মধ্যেও কোমলতা দেখতে পেলেন। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজকুমার ফারিস প্রাসাদের বাগানে আস্তে হেঁটে বেড়াচ্ছিলেন। চাঁদের আলোয় তিনি কাউকে দেখতে পেলেন। সেই রাজকুমারী সামিরা, যার হাতে একটি নতুন চারা ছিল। এখনও চেষ্টা করছো? রাজকুমার ফারিস কোমলভাবে জিজ্ঞেস করলেন। তিনি হাসলেন, হ্যাঁ, হয়তো গতকালকে সেই ফুল আর ফুটবে না, কিন্তু হয়তো এই নতুন চারাটি ফুটতে পারে। রাজকুমার ফারিস কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, আমি তোমাকে শেখাবো গাছপালা কিভাবে ফোটানো হয়, তবে তুমি আমাকে প্রতিজ্ঞা করো কখনো হেরে যাবে না। সামিরা প্রথমবারের মতো আত্মবিশ্বাসী স্বরে বললেন, আমি প্রতিজ্ঞা করছি। সকালে নরম রশ্মি প্রাসাদের বাগানকে জাগিয়ে তুলল। ফুলের উপর শিশিরের ফোঁটা এমন লাগছিল যেন আকাশ জমিনের উপর মুক্ত ছড়িয়ে দিয়েছে। সেই বাগানে রাজকুমার ফারিস আল মানসুর এবং ছোট রাজকুমারী সামিরা বসেছিলেন। সামিরার সামনে মাটি, বীজ এবং একটি ছোট জলের পাত্র রাখা ছিল। ফারিস কোমলভাবে বললেন, সামিরা, একটি ফুলকে বেড়ে ওঠার জন্য কেবল মাটি আর জলই যথেষ্ট নয়, তার অনুভূতি প্রয়োজন, যত্ন প্রয়োজন। তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে। সামিরা বিস্ময়ে জিজ্ঞেস করলেন, ফুলেদের সঙ্গে কথা? ফারিস হেসে বললেন, হ্যাঁ, কারণ যা কিছু ভালোবাসা দিয়ে ছোঁয়া হয় সেটা জীবিত হয়ে ওঠে। সামিরা আস্তে করে তার নরম হাত দুটি মাটিতে দাবালেন, বীজ রাখলেন এবং মৃদু স্বরে বললেন, যদি তোমার ফুটতে হয় তবে আমি তোমাকে প্রতিদিন আলো দেব। রাজকুমার ফারিস নিস্তব্ধভাবে তাকে দেখতে থাকলেন। প্রথমবারের মতো তার চোখে বিশ্বাস ঝলকেতে শুরু করেছিল। দিনগুলো পার হতে লাগল। সামিরা প্রতিদিন সেই চারাটির কাছে যেতেন। তিনি জল দিতেন, কথা বলতেন, কিন্তু কিছুতেই ফুল ফুটত না। তার বোনেরা তার মজা উড়াত। তারা বলতো, কি হলো, সব আঙ্গুল কবে ফুটবে? মনে হয় চারাও ঘুমিয়ে পড়েছে, তোর মতো অলস। সামিরা তখন নীরব থাকতেন, কিন্তু রাজকুমার ফারিস সব সময় তার পাশে থাকতেন। তিনি বলতেন, দেখো সামিরা, যে জিনিস মন থেকে চাওয়া হয় সেটা কখনো নষ্ট হয় না, শুধু সময় চায়। একদিন সকালে যখন তিনি গেলেন, একটি ছোট পাতা মাটি থেকে উকি দিচ্ছিল। তার মুখে আনন্দের হাসি ছড়িয়ে পড়ল। এই দেখো, এটা জীবিত আছে। রাজকুমার ফারিস হেসে বললেন, এবার তুমি ধৈর্য শিখে নিয়েছ, যা সবচেয়ে বড় দক্ষতা। কয়েকদিন পর রাজকুমার ফারিস তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি বললেন, আজ আমরা খাবার তৈরি করব। সামিরা চমকে উঠলেন, কিন্তু আমি তো চাও পুড়িয়ে ফেলি। রাজকুমার ফারিস হেসে বললেন, এই কারণেই তো তোমাকে শেখাতে হবে। তিনি তাকে দেখালেন কিভাবে মশলা মেশাতে হয়, কিভাবে সুবাস চিনতে হয়। তিনি বললেন, দেখো, রান্না করা শুধু স্বাদের নয়, অনুভূতির শিল্প। যা হৃদয় দিয়ে বানাবে তা সব সময় সুস্বাদু হবে। প্রথমে তিনি আটা ছড়িয়ে ফেললেন, দুধ গড়িয়ে পড়ল আর চুল্লিতে শব্দ হলো। প্রাসাদের চাকর হাসতে লাগল, কিন্তু সামিরা হেরে গেলেন না। রাজকুমার ফারিসের নির্দেশনায় অবশেষে তিনি তার প্রথম মিষ্টি খাবার তৈরি করলেন। সবাই তা খেল, বিস্ময়। স্বাদ সত্যি খুব ভালো ছিল। এটা কি সত্যি তুমি বানিয়েছ? বোনেরা অবাক হল। রাজকুমার ফারিস বললেন, ভালোবাসা দিয়ে বানানো জিনিস কখনো খারাপ হয় না। একদিন সন্ধ্যায় রাজকুমার ফারিস বললেন, আজ তুমি গাইবে। সামিরা চমকে উঠলেন, আমার গলা তো সবাই বলে ভাঙা বাঁশির মতো। ফারিস কোমলতার সঙ্গে বললেন, আওয়াজ ভালো বা খারাপ হয় না, শুধু সত্যি হওয়া উচিত। সামিরা আস্তে আস্তে গান গাইতে শুরু করলেন। প্রথমে তার আওয়াজ কাঁপছিল, কিন্তু যেমন যেমন তিনি চোখ বন্ধ করলেন, তার হৃদয়ের সব ব্যথা,
তার নিষ্পাপতা সবকিছু তার সুরের মধ্যে মিশে গেল। বাতাস থেমে গেল, প্রদীপ ঝলকেতে লাগল, প্রাসাদের জানালা থেকে সবাই উকি দিতে লাগল। রাজকুমার ফারিস বললেন, এবার তুমি হৃদয় দিয়ে গান করা শিখে নিয়েছ। এটাই হলো আসল জাদু। একদিন বাগানে একটি ছোট পাখি আহত হয়ে পড়েছিল। সব সেবক ভয় পেয়ে তাকে ছেড়ে চলে গেল, কিন্তু সামিরা দৌড়ে গেলেন। তিনি তার পাখা আদরে ধরলেন, জলপান করালেন এবং বললেন, ভয় পেও না, আমি এখানেই আছি। রাজকুমার ফারিস এসে বললেন, এটাই তোমার আসল উপহার, অন্যের কষ্ট অনুভব করা। এটাই শাসনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মাস পার হয়ে গেল, এখন প্রাসাদে সবাই অবাক হচ্ছিল। যে রাজকুমারীকে একসময় সবচেয়ে দুর্বল মনে করা হতো, এখন তিনি সবচেয়ে নরম, বুঝদার এবং আত্মবিশ্বাসী ছিলেন। তিনি রান্নাও করতেন, গানও গাইতেন, ফুলও ফোটাতেন এবং হাসিও ফোটাতেন। রানী ফাতেমা বললেন, এই তো আমাদের আসল রাজকুমারী, হৃদয় থেকে সত্য। রাজকুমার ফারিস মনে মনে বললেন, আর এটাই আমার পছন্দ। আজ প্রাসাদে খুব ভিড় ছিল। খলিফা ইব্রাহিম ঘোষণা করেছিলেন, আজ রাজকুমার ফারিস আল মনসুর 7 রাজকুমারীর মধ্যে থেকে নিজের স্ত্রী নির্বাচন করবেন। পুরো প্রাসাদ ঝলমল করছিল ফুল, আলো এবং বাদ্যযন্ত্রের সুর। কিন্তু রাজকুমারী সামিরা নীরব ছিলেন। তার পরনে ছিল সাধারণ গোলাপি পোশাক, চুলে একটি সাদা ফুল, চেহারায় কোমলতা এবং চোখে লজ্জা। তার অন্য বোনেরা আমিরা, সালেহা, নাইলা, ফামিদা, তাহেরা এবং লিনা গয়না, অহংকার এবং হাসিতে ডুবেছিলেন। রাজকুমার ফারিস আল মনসুর সবাইকে দেখলেন। তারপর তার দৃষ্টি স্থির হল রাজকুমারী সামিরার উপর। তিনি বললেন, আমি শিখেছি যে সৌন্দর্য নয়, হৃদয়ে যেতে। আমার স্ত্রী সেই যে আমাকে ভালোবাসা শিখিয়েছে। পুরো প্রাসাদ মুহূর্তের জন্য নীরব। তারপর শুরু হলো করতালি, আশীর্বাদ এবং চোখের জল। রাজকুমার ফারিস মুকুটটি সামিরার মাথায় রাখলেন। সেই মুহূর্তটি আল হিকমা রাজ্যের ইতিহাস হয়ে গেল। বড় বোন রাজকুমারী আমিরার হৃদয় আগুন জ্বলে উঠল। আমি যে সবচেয়ে সুন্দরী এবং বুদ্ধিমতী, তার সামনে হেরে গেলাম। তিনি অন্ধকার রাতে জঙ্গলের জাদুকর শয়তানের কাছে পৌঁছালেন। জাদুকর শয়তান তার দিকে তাকালো এবং হাসল। যদি তুমি চাও যে ফারিস সামিরাকে ঘৃণা করে, তবে এই হৃদয়ে কালো পাথর তার বিছানার নিচে রেখে দাও। আমিরা চুক্তি করে নিলেন। পরের রাতে চাঁদ গ্রহণের সময় তিনি পাথরটি রেখে দিলেন। রাজকুমারী সামিরার হাসি নিভে গেল। তার হৃদয়ে একটি অদ্ভুত বিষণ্ণতা ছেয়ে গেল। রাজকুমার ফারিস জিজ্ঞেস করলেন, তুমি বদলে গেছ কেন? কিন্তু জবাবে কেবল একটি ঠান্ডা সুর পেলেন, আমাকে একা ছেড়ে দাও। রাজকুমার ফারিস বুঝলেন এটা জাদু। তিনি নিজের ভালোবাসা বাঁচাতে বেরোলেন। পাহাড়, ঝড় এবং জঙ্গল পার হতে হতে তিনি একটি নীরব গুহায় পৌঁছালেন, যেখানে হৃদয় সাদা চারাগাছ জন্মাত। গুহার দেওয়ালে লেখা ছিল, সত্য বলার মূল্য হল স্মৃতির ত্যাগ। ফারিস তার মায়ের হাসির স্মৃতি ত্যাগ করলেন এবং হৃদয়ে সাদা চারাটি পেয়ে গেলেন। ফেরার পথে জাদুকর শয়তান তার রাস্তা আটকালেন, কিন্তু ফারিস চারাটির আলো দিয়ে তার জাদু মুছে দিলেন। রাজকুমার ফারিস প্রাসাদে পৌঁছালেন। রাজকুমারী সামিরা দুর্বল হয়ে বসেছিলেন। হৃদয়ে সাদা চারার পাতা স্পর্শ করার পর তার চোখে আলো ফিরে এলো। তিনি বললেন, তুমি আমার জন্য সব কিছু করলে। রাজকুমার ফারিস কোমলভাবে বললেন, আমি সেটাই করলাম যা ভালোবাসা করে, ত্যাগ। খলিফা, রানী এবং সব রাজকুমারী কাঁদতে লাগলেন। আমিরা হাঁটু গেড়ে বসে বললেন, আমাকে ক্ষমা করে দাও। সামিরা হেসে বললেন, ভালোবাসা ঘৃণাকে মুছে দেয়। বোন, তোমার ক্ষমা নয়, ভালোবাসা দরকার ছিল। কয়েক মাস পরে প্রাসাদে বিবাহের ধ্বনি ছিল। খলিফা ইব্রাহিম ঘোষণা করলেন, আজ আমরা শুধু বিবাহ নয়, ভালোবাসার জয় উদযাপন করছি। যখন রাজকুমারী সামিরা কবুল হ্যাঁ বললেন, তখন আকাশে ফুলের বৃষ্টি হল। রাজকুমার ফারিস তার হাত ধরলেন। তুমি আমাকে মানুষ বানালে সামিরা। সামিরা হেসে জবাব দিলেন, আর তুমি আমাকে বিশ্বাস দিলে যে আসল জাদু কেবলই ভালোবাসা। রাতের আকাশে একটি উল্কা চলে গেল, আর তার আলো প্রাসাদকে সোনালি করে দিল। এভাবে সেই রাজ্য, যা একসময় অহংকারে হারিয়ে গিয়েছিল, ভালোবাসা এবং ক্ষমার উদাহরণ হয়ে গেল। ভালোবাসা কখনো দুর্বল হয় না,